ওকে, তো এটা কয় নাম্বার চ্যাপ্টার? সেকেন্ড পেপার, চ্যাপ্টার 9 মেবি, নিউক্লিয়ার পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আচ্ছা, তো এই চ্যাপ্টারের শুরুতেই যেগুলো আছে এগুলো আছে পরমাণুর মডেল সম্পর্কিত। সো এইগুলা সবগুলাই ইয়াতে তোমার গুণগত রসায়নে আছে। তো এইখানে আর অত বিস্তারিত কিছু পড়াবো না, কারণ এই টপিকটা থেকে এই চ্যাপ্টার মানে ফিজিক্সে এই টপিক থেকে খুবই কম এই প্রশ্ন আসে এই টপিক থেকেই। মানে তোমার ভালোভাবে পড়া লাগবে কি রসায়নে গিয়ে। So আমরা যখন রসায়নের চ্যাপ্টার পড়বো তখন এগুলো আমরা এখন বিস্তারিত পড়বো। সো এখন বইয়ে যা যা আছে আমি জাস্ট এখানে ডিরেক্ট বইয়ের ছবিটাই নিয়ে আসছি। এখানে দেখো তো, শুরুতে আমরা নর্মালি 9, 10 এবং গুণগত রসায়নের দুইটা মডেল সবচেয়ে ভালোভাবে পড়ি। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এই দুইটা পরমাণু মডেলের আগে থমসন নামে একজন এই সায়েন্টিস্ট, উনি একটা পরমাণু মডেল একটা দিয়েছিলেন। এটা সম্পর্কে এই বেশি কিছু নাই, জাস্ট এইটাই। এটা হচ্ছে এনার যে এই পরমাণু মডেলটা, এখানে চিত্রটা তো দেখতে পাচ্ছ। এইখানে এনার পরমাণু মডেলটা হচ্ছে যে এই যে পরমাণু একটা নিরেট ধনাত্মক গোলক, এর মধ্যে তোমার বিক্ষিপ্ত ভাবে এখানে ওখানে ইলেকট্রন গুলা ছড়ানো আছে। যেমন আমরা সেমাই রান্না করলে বা পুডিং রান্না করলে এই যে কিসমিস গুলা যেমন সেমাইয়ের মধ্যে ছড়াই ছিটাই দেই, ঠিক ওইভাবেই এইখানে তোমার একটা ধনাত্মক একটা গোলকের মধ্যে উনি দেখাইছে যে ইলেকট্রন গুলা এইভাবে ছড়াই ছিটে আছে। তো এর জন্য এই মডেলটার নাম হইছে প্লাম পুডিং মডেল। তোমার জাস্ট এইখানে এইটা মনে রাখলেই হবে, কারণ এই টপিক থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না যে থমসনের মডেলটাকে প্লাম পুডিং মডেল বলা হয়। ওকে, এইখানে আরো কিছু জিনিস আছে, এগুলো চাইলে তোমার গোলকের ধনাত্মক চার্জ ইলেকট্রন গুলোর মোট ঋণাত্মক চার্জের সমান, এই কথাটা তিনটা মডেলের ক্ষেত্রেই সত্য, যে মোট এই ধনাত্মক চার্জ এবং মোট ঋণাত্মক চার্জ সমান হবে, সেহেতু এই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। ওকে, এইখানে এইটুকুই থমসনের মডেল সম্পর্কে। এখানে যেটা এমসিকিউতে আসার মতো, এখানে সালটা একটু মনে রাখতে। এখন তোমার আরেকটা মেবি 1911, আর একটা মেবি 1913 সালে, এগুলো রসায়নে তো পড়ছো। তো এটা হচ্ছে 1897 সাল, আর এই মডেলটাকে প্লাম পুডিং মডেল বলা হয়। এবং এইখানে ইলেকট্রন গুলা মানে কিসমিসের মতো করে ছড়ানো এই ছিটানো অবস্থায় এখানে থাকে। এইটুকুই, এইখানে আর তেমন বেশি কিছু কোনো বুঝার নাই। ওকে, তো এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল যদি গুণগত রসায়নে একবার হলেও যদি পড়ে থাকো, তাহলে ওইখানে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত অনেক জিনিসপত্র আছে। তো ওই সবই জাস্ট এইখানে আছে। সো আমরা এখানে বিস্তারিত কিছু দেখবো না, কারণ এগুলো এখানে এই দেখলে টাইম ওয়েস্ট হবে। So, একটু দাঁড়াও। দেখুন, ওকে, তো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে তো রসায়নে আছে, ওইখানে তো এই পড়ছো বিস্তারিত। এবং এইখানে এইখানে কিন্তু আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা আছে। সো আমি আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা নিয়ে আসিনি, কারণ আলফা কণা বিস্ফোরণ থেকে এইখানে কোনো প্রশ্ন আসবে না। আলফা কণা বিস্ফোরণ তো এই যে পড়ছো না গুণগত রসায়নে? হ্যাঁ, পড়ছি। তো আলফা কণা বিস্ফোরণের মাধ্যমে কিন্তু নিউক্লিয়াসের অবস্থানটা নির্ণয় করা হয়। সো আমি এটা যখন গুণগত রসায়নে পড়াবো তখন এটা এখন আবার বিস্তারিত রসায়ন এটা দেখানো হবে। জাস্ট এইখানে এমসিকিউ এর জন্য যা যা লাগে, এই যে দেখো, তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আলফা কণা বিক্ষেপণ। এই যে পরীক্ষার মাধ্যমে 1911 সালে এই মডেলটা এই যে প্রস্তাব করা হয়। ওকে, আচ্ছা, আর এই মডেলকে তোমার এই সৌরজগৎ
মডেলের সাথেও এটাকে তুলনা করা হয়। এগুলা সবকিছু রসায়নে আছে। আমি এগুলা এখানে নিয়ে আসতে চাই নাই, কারণ এগুলা জাস্ট টাইম ওয়েস্ট। তারপরে যেহেতু বইয়ে আছে, এখানে বইয়ের ছবিগুলা কিনে দিয়ে দিছি, তুমি এগুলো রিডিং পড়ে নিও। এরপরে সীমাবদ্ধতা, এগুলো রসায়নে আছে। আচ্ছা, আমি আর এখানে টাইম ওয়েস্ট এখানে করব না। এখন এইখানে আরো কিছু জানা লাগবে। এটা হচ্ছে বোর পরমাণু মডেল সম্পর্কে। বোর পরমাণু মডেল হচ্ছে যে তোমার 1913 সালে এটা প্রণয়ন করা হয়েছে। এবং এইখানে দুইটি না, এইখানে এই তিনটা স্বীকার্য। ওকে। এখন এই এই তিনটা স্বীকার্য কিন্তু রসায়নেও আছে। তো এখন এই প্রথম স্বীকার্য হচ্ছে যে তোমার পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারবে না। এমন এই যে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে যেখানে এর কৌণিক ভরবেগ h/2 পাই এর অখণ্ড গুণিতক হবে। এটা তো রসায়নেও আছে। ওকে। তো এখন এর যে তোমার এটা ধরো যে sorry, এটা নিউক্লিয়াস, এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, আর এটা যদি একটা এই যে কক্ষপথ হয়, এবং এই কক্ষপথের এই ব্যাসার্ধ যদি আর হয়, এবং এইখানে যে ইলেকট্রনটা এই যে ঘূর্ণায়মান, ওই ইলেকট্রনের বেগ যদি ভি হয়, তাহলে আমরা নিউটনীয় বলবিদ্যায় যে এখানে এই পড়ছিলাম, এই কৌণিক ভরবেগের এই সূত্র কি ছিল বলতো? মানে এটা তো তোমার এটা নিউক্লিয়াস বা ইলেকট্রন এখানে বাদ দাও, যে কোনো একটা বৃত্তাকার এই কক্ষপথে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর এর সূত্র কি? এই কৌণিক ভরবেগের সূত্র কি? এগুলো মনে নাই? এটা ছিল এল ইজ এল। ইকুয়াল টু আই ওমেগা। এগুলা তোমার যদি মনে না থাকে, আর তুমি এগুলা কিন্তু কম্পেয়ার করে মনে রাখতে পারো কিন্তু। যেমন রৈখিক ভরবেগের এই সূত্র কি বলতো? এমভি। হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু এম ভি। এবং রৈখিকের ক্ষেত্রে যেইটা ভর, এবং এই কৌণিকের ক্ষেত্রে সেটা কিন্তু জড়তার ভ্রামক। মানে ভর এবং জড়তার তোমার ভ্রামক কিন্তু একটা রৈখিকের জন্য একটা কৌণিকের জন্য। আর রৈখিকের ক্ষেত্রে রৈখিক বেগ ভি, আর কৌণিকের জন্য কৌণিক বেগ ওমেগা। সো এগুলো কিন্তু তুমি কম্পেয়ার করে মনে রাখতে পারো কিন্তু। সো আবার এখন এইখানে খেয়াল করো, আই আই এর জেনারেল সূত্রটা কি ছিল? আই এর যে জেনারেল সূত্র, আই বা জড়তার ভ্রামকের, ওই যে তোমার এগুলো তো মনে নাই, এটা হচ্ছে এম আর স্কোয়ার। আর ভি এবং ওমেগার মধ্যে একটা সম্পর্ক ছিল, ওইটা কি ছিল বলো? ভি এবং ওমেগার মধ্যে সম্পর্ক কি? এটা ছিল ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এগুলো তো মাথায় থাকা লাগবে তো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। তাহলে আমি যদি এখানে ওমেগার জায়গায় ভি ডিভাইড বাই আর লিখি, তাহলে এখানে সূত্রটা এখানে কিরকম হয়? এম ভি আর হবে না? হ্যাঁ। ওকে। তাহলে এইটা হচ্ছে এখানে কৌণিক ভরবেগ। এটা হচ্ছে এখানে কৌণিক ভরবেগ। তাহলে এখানে কৌণিক
ভরবেগ সমান, ধরো লিখতেছে না। তাহলে এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী কৌণিক, এই যে এই সূত্র অনুযায়ী এমভিআর বা কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা কার অখণ্ড গুণিতক হবে? এইচ বাই বাই স্পিড। এখানে এইচ, এখানে কি বলতো রসায়ন যদি একবার পড়ছে, এখানে এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ওকে। সো এখন এটা হচ্ছে তোমার যদি এটা এন তম এই যে কক্ষপথে যদি থাকে, তাহলে এখানে এন এই গুণ হবে। তো এটা হচ্ছে এন এইচ বাই টু পাই। এই সূত্রটা কিন্তু এই রসায়নও আছে। ওকে, সো এখানে এন হচ্ছে তোমার, এটা আছে কক্ষপথের সংখ্যা। ওকে, ভি হচ্ছে তোমার ওই যে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। এন তো ওই ওইটা কততম ওই যে কক্ষপথ তার নাম্বার, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর 2 পাই তো এই ধ্রুবক। ওকে, সো এটা হচ্ছে তোমার প্রথম স্বীকার্যের গাণিতিক রূপ। এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে শক্তি স্তরের এই স্বীকার্য। তো শক্তি স্তরের স্বীকার্য বলতে অনুমোদিত যে কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট, এবং এই কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না। আচ্ছা, আমি এই জিনিসটা একটু এখানে বুঝাই আগে। এখানে খেয়াল করো। এইটা ধরো যে একটা এই যে কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, এবং এইটা একটা কক্ষপথ, এবং মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। এখন এইটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। একটা ইলেকট্রন ধরো যে 2 নম্বর এই কক্ষপথে আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, এবং এ তোমার এই 2 নম্বর এই কক্ষপথে ঘূর্ণায়মান। ওকে, এখন 1 নম্বর, 2 নম্বর, অথবা এখানে এই 3 নম্বর, এখানে সব কক্ষপথের জন্য কিন্তু শক্তি নির্দিষ্ট, এবং তোমার ওই কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে, শক্তির মানও কিন্তু তত বাড়তে থাকবে। অর্থাৎ উচ্চতর কক্ষপথগুলোর শক্তি বেশি। তো এখন 2 নম্বর এই কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘূর্ণায়মান, তখন সে যদি কোনো শক্তি শোষণ অথবা বিকিরণ না করে, তাহলে সে সবসময় 2 নম্বর কক্ষপথেই ঘুরতে থাকবে। এখন তাহলে এই যে 1 নম্বর কক্ষপথের যে শক্তি E1, এটা কিন্তু লেস দেন 2 নম্বর কক্ষপথের শক্তি, লেস দেন 3 নম্বর কক্ষপথের শক্তি। ওকে, এখন একটা ইলেকট্রন যদি অন্য একটা কক্ষপথে যাইতে চায়, তাহলে তার ওই কক্ষপথে সমপরিমাণ শক্তি অর্জন করা লাগবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আবার শোনো, যদি কোনো একটা ইলেকট্রন অন্য কোনো কক্ষপথে যাইতে চায়, তাহলে তার ওই কক্ষপথে সমপরিমাণ শক্তি অর্জন করা লাগবে। এখন এই ইলেকট্রনটা যদি 2 থেকে 3 নম্বরে যদি আসতে চায়, তাহলে অবশ্যই 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথের শক্তি বেশি। তাহলে তার এই যে কি করা লাগবে বলতো, শক্তি শোষণ করা লাগবে না, কারণ তার আরো বেশি শক্তি লাগবে। এটা বুঝছো? হুম। ওকে। আবার সে যদি এখন তোমার 2 থেকে 1-এ আসতে চায়, এখন তার সে যখন 2 নম্বরে ছিল, তখন তার শক্তি 1 থেকে অবশ্যই বেশি ছিল। So, সে যদি 1-এ আসতে চায়, তাহলে তার 1 নম্বরের শক্তি অর্জন করা লাগবে, অর্থাৎ তার বর্তমান শক্তি থেকে কম শক্তি ধারণ করা লাগবে। তাহলে তার কি করা লাগবে বলতো, বিকিরণ। শক্তি ছেড়ে দেওয়া লাগবে বা বিকিরণ করা লাগবে। এটা বুঝছো তো না? হ্যাঁ, বুঝছি। ওকে, তো 2 থেকে এই 3-এ যাইতে চাইলে শক্তি শোষণ,
আর এইখানে আসছে 2 থেকে 1-এ আসতে চাইলে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণ এবং বিকিরণের উপর নির্ভর করে বিভিন্ন বর্ণালী দেখা যায়, এবং এইখানে বিভিন্ন সিরিজ আছে। আমরা যখন এই গুণগত রসায়ন পড়বো তখন এগুলো দেখব। ওকে। আচ্ছা, তো এইখানে তোমার এই দ্বিতীয় শিকার যে যেটা আছে, যে কোন ক্ষেত্রে শক্তির শোষণ হবে এবং কোন ক্ষেত্রে শক্তির বিকিরণ হবে, এগুলাই। এবং এইখানে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে তোমার শক্তি স্তরের মান যত বাড়তে থাকবে শক্তির পরিমাণও তত বাড়তে থাকবে। ওকে। আচ্ছা, এখন এটা এই তৃতীয় স্বীকার্য হবে। এইখানে টাইপিং মিস্টেক। ওকে, তো এখন তৃতীয় স্বীকার্য, শক্তি বিকিরণের স্বীকার্য। ইলেকট্রন যখন এক ওই কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে তখন শক্তি শোষণ বা বিকিরণ হয়। এই যে একটু আগে যেটা বললাম, যে সে যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাইতে চায় তাহলে শক্তি শোষণ হবে এবং বিকিরণ হবে। এখন কোন ক্ষেত্রে শক্তি শোষণ হবে বিকিরণ হবে এটা তো বুঝছো। এখন সে যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে তাহলে শোষিত শক্তির এই পরিমাণ কি হবে বলতো? শোষিত শক্তির পরিমাণ হবে E2 মাইনাস E1। এটা হবে না, কারণ E2 মানে দ্বিতীয় কক্ষপথের শক্তি, একে E1, এই তোমার প্রথম কক্ষপথের শক্তি বাদ দিলে যতটুকু শক্তি এখানে শক্তির পার্থক্য থাকবে ওইটুকু পরিমাণ শক্তি শোষণ করা লাগবে। হুম। এবং আমরা এটাকে যদি ডেল ই দ্বারা যদি লিখি, ডেল ই সমান কি? এইচ নিউ। এই সূত্রটা আছে গুণগত রসায়নে। ওকে। এখানে নিউ হচ্ছে এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এইচ, এইচ তো প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, আর যদি এমনিতে যদি তুমি 19-এ তরঙ্গ চ্যাপ্টার যদি পড়ে থাকো, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা একটা এই সূত্র ছিল। এই তরঙ্গ চ্যাপ্টার কি তোমাদের ছিল 19-এ? হুম, ছিল। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা একটা এখানে সূত্র ছিল। ল্যামডা হচ্ছে ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওই কম্পাঙ্ক, ভি হচ্ছে তোমার বেগ। ওকে, তাহলে এইখানে এই কম্পাঙ্ক সমান কি হবে? ভি বাই ল্যামডা হবে না? হ্যাঁ। ওকে, বাট এইখানে তোমার যে ইলেকট্রনের শোষণ এবং বিকিরণের ফলে যে শক্তিটা যে নির্গত হয় এবং এর ফলে যে তোমার রেডিয়েশনটা হয়, এইসব আসলে আলোর বেগে চলে। সো এইখানে বেগটা হবে, এইখানে যে তোমার বেগটা হবে মূলত আলোর বেগ। তো আলোর বেগকে তো সি দ্বারা এই যে তো লেখা হয়, এটা তো এই জানো আশা করি। তাহলে সি সমান এখানে এখানে কি হবে? মিউ ইন্টু ল্যামডা হবে না? কারণ মিউকে আমরা হুম। যদি এফ, মিউ হচ্ছে এখানে কম্পাঙ্ক, তাহলে সি সমান কি হবে? মিউ ইন্টু ল্যামডা। তাহলে আম- ধরো আমি তাহলে এখানে মিউ এর জায়গায় কি লিখতে পারবো? সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে এখানে মিউ এর জায়গায় কি লেখা যাবে? সি ডিভাইড বাই ল্যামডা। এই সূত্রটা মনে রাখবা যে ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা, এবং ডেল ই সমান এইচ নিউ। এখানে নিউ না মিউ? এটা মিউ বেবি।
আচ্ছা, এটার উচ্চারণ যাই হোক। ওকে, সো এখানে এই দুইটা সূত্র মনে রাখবা। আচ্ছা, এখন অনেক বইয়ে এটাকে মিউ দ্বারাও লিখছে। তুমি চাইলে এফ দ্বারাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে ডেল ই সমান এইচ এফ, এফ দ্বারাও লিখতে পারো, দুইটাই সেম। আচ্ছা, এখানে বোরের পরমাণু মডেলের সাফল্য এগুলা রিডিং করলেই হবে। আচ্ছা, এখন আমরা যে দুই তিনটে সূত্র শিখলাম, এখন কি ব্যাপার? হ্যাঁ, এখন আমরা ম্যাথ করি। ওকে। আচ্ছা, এখন এগুলো পড়ো। একটি হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তি যথাক্রমে E2, এত ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তো 1 ইলেকট্রন ভোল্ট সমান, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক। এটা কি কোনো চ্যাপ্টারে লিখে দেওয়া কি হয়েছিল? মেবি হয় নাই। ইলেকট্রন ভোল্ট শক্তির একক, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে একটা শক্তির একক, এবং এটা এমনিতে মনে রাখবে যে এটা হচ্ছে একটা ইলেকট্রনের এই চার্জের সমপরিমাণ এই শক্তি। 1 ইলেকট্রন ভোল্ট 1.6 × 10⁻19। ওকে। আচ্ছা, এখন একটি ইলেকট্রন এই তোমার তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? আচ্ছা, তাহলে ডেল ই এইখানে কি হবে? যদি এটা এই তৃতীয় কক্ষপথ থেকে তোমার দ্বিতীয় কক্ষপথে যায়, তাহলে এইখানে মানে শোনো, এইখানে তোমার তো ডেল ই সমান কি, দুইটা এই কক্ষপথের শক্তির পার্থক্য না? এটা হচ্ছে দুইটা কক্ষপথের হ্যাঁ, শক্তির এই পার্থক্য। এখন এখানে এমন ভাবে বিয়োগ করবা যাতে বিয়োগফলটা প্লাস আসে। এখন তুমি মানে E2 থেকে E3ও বিয়োগ করতে পারো, E3 থেকে E2ও বিয়োগ করতে পারো, বাট এমন ভাবে বিয়োগ করবা যাতে বিয়োগফলটা প্লাস আসে। সো প্লাস আসতে গেলে আমাদের এই যে E3 থেকে এখানে E2 বিয়োগ দেওয়া লাগবে। তাহলে কি হবে? -1.5, মাইনাসে মাইনাসে +3.4। তাহলে এটা আসবে 1.89 ইলেকট্রন ভোল্ট। সো এর সাথে 1.6 × 10⁻19 দিলে এটা আসবে ইয়াতে, জুলে। এবং এটা তোমার জুলে নিয়ে গিয়ে ম্যাথ করতে হবে, কারণ জুল হচ্ছে আমাদের এসআই একক। এত জুল। আচ্ছা, এখন এখানে কি বের করতে বলছে? নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন আমাদের যেটা ডিরেক্ট সূত্র কি হবে? hc/λ। কারণ এখানে যেহেতু ল্যামডা জানতে চাইছে, অতএব আমরা এখানে ডিরেক্ট ল্যামডা সূত্রটা লিখলাম, hc/del E। ওকে। এখন প্লাঙ্কের ধ্রুবকের মান কি মুখস্থ আছে? হ্যাঁ। বলো।
6.624 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এটাই তো তাহলে। হ্যাঁ, 34 জুল সেকেন্ড, এটার এককটা মনে রাখবা। ওকে, এইখান সি হচ্ছে তো 3 × 10⁸ আর এটা হচ্ছে 3.024 10 ইনভার্স 90। আর তোমাদের চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার, 7টা না 6টা সেকেন্ড পেপারে? স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আর এইদিকে 3টা, 7টা। 7টা 8টা সৃজনশীল, 7টা থেকে 8টা সৃজনশীল, মানে তোমার ডাবল সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে। তো তুমি তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এখান থেকে তো 2টা সৃজনশীল নিশ্চিত। এ- আর এরপরে আরো, মানে এইটা এটা ছোট চ্যাপ্টার, এরপরে মডার্ন ফিজিক্স আছে, ওইটাও ছোট। তো এগুলো পড়লে 4 5টা সৃজনশীল এমনিতে এগুলা পেরে যাবা, ওইগুলো সমস্যা হবে না। বাট যে যেগুলো চ্যাপ্টার শেষ হয়েছে ওইগুলো চ্যাপ্টারের মধ্যে যাতে কোনো সমস্যা না থাকে। 6.57 10⁻⁻7, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, এবং সবগুলো একক যেহেতু আমরা এসআই একক ইউজ করছি, তো এটা অবশ্যই মিটার এককে আসবে। ওকে, সহজ ম্যাথ এগুলা। আচ্ছা, একটি হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এত দেওয়া, সো এখানে রেডিয়াস দেওয়া আছে 4.78। এই চিহ্নটা কি বলতো? আগেও পড়ানো হয়েছে এটা। এটা হচ্ছে অ্যামস্ট্রং। হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম সমান এই কত সেন্টিমিটার বা মিটার বলো? এটা সমান কত মিটার বা সেন্টিমিটার? 10 ইনভার্স 10 মিটার। হ্যাঁ, এটা আছে 10⁻10 মিটার। ওকে, এখন বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা যদি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি, mvr = nh/2π, সো এখন বেগ নির্ণয় করতে বলছে, তাহলে এটা কি হবে? nh/m × r, এইখানে চলে আসবে 2π। ওকে, এখন এন কত? এন হচ্ছে এই তৃতীয় কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.624 10⁻34। এম হচ্ছে এইখানে এম কি বলতো? এম হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর বলো। 9.11 ইন্টু 10 ইনভার্স 31। হ্যাঁ, তো এটা হচ্ছে কেজি এককে। আর আর তো দেয়াই 4.78 10⁻10, এরপরে আর টোয়াইস পাই এখানে না লিখলাম। তো এটার অ্যান্সার আসবে 727.09, তো 10⁻³ সো বেগ যেহেতু মিটার পার সেকেন্ড। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া, এই কক্ষপথে ইলেকট্রনটির বেগ কত হলে নিউক্লিয়াসের আকর্ষণে এটি উপরে এসে পড়বে না? আচ্ছা, এখানে এই যে তোমার শেষে যেটা দেওয়া, যে নিউক্লিয়াসের আকর্ষণে এটি উপরে এসে এই পড়বে না, এটা হুদাই। এখানে তোমার জাস্ট এই যে প্রথম কক্ষপথে বেগ নির্ণয় করলে হচ্ছে।
সো এইখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সবই দেওয়া সেম, আগের ম্যাথটাই হুবহু। এটা এটা হোমওয়ার্ক থাকবে। এখানে জাস্ট এন এর জায়গায় ওয়ান বসবে, আর আর তো এখানে দেয়াই আছে। ওকে। আচ্ছা, এখন বোর বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি এইসব সূত্র ইয়েতেও আছে, তোমার গুণগত রসায়নেও আছে। আচ্ছা, তারপরও এইখানে তুমি গুণগত রসায়নে যেগুলো সূত্র আছে তার সাথে এখানে অল্প কিছু হয়তো ডিফারেন্স পাবা। বাট এখন এইখানে কিছু জিনিস আছে, এখানে তোমার এই যে ব্যাসার্ধ এবং শক্তির সূত্রের সাথে গুণগত রসায়নের সাথে এখানে হুবহু কিন্তু মিল নাই। সো গুণগত রসায়নে দেখবা যে একটা সূত্র ইউজ করা লাগতেছে, এই চ্যাপ্টারে একটা সূত্র ইউজ করা লাগতেছে। সো এই দুইটা এই তোমার ভিন্ন ভিন্ন ভাবে মনে রাখা লাগবে। ওকে। এখন দেখো, এটা হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ। এন তম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে, লিখে নাও এই সূত্রগুলা। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। ওকে। সো এইখানে এপসাইলন নট সম্পর্কে তো জানো না, এটা আমরা আহ, এটা জানি কোন চ্যাপ্টারে জানি পড়লাম। ও হ্যাঁ, স্থির তড়িতে। স্থির তড়িতে যেটা এপসাইলন নট ওইটাই এইটা। সো এটার মান কি মনে আছে? এপসাইলন নটের মান 8.854। হুম। এরপরে কত? আচ্ছা দেখো, এটা তো স্বাভাবিক যে তোমার সবকিছু মনে থাকবে না। বাট তোমার তো পরীক্ষার হলে এগুলো যদি লাগে এবং তোমার যদি মনে না থাকে তাহলে এটা কিভাবে বের করবা এটা, এপসাইলন নটের মান? এটা তো ই- হচ্ছে না 1/4 পাই কে। হ্যাঁ, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এটার মান যে কত? এটার মান হচ্ছে 9 × 10⁹ হ্যাঁ, 9 × 10⁹। এখন তোমার যদি পরীক্ষার হলে এটা মনে নাই থাকতে পারে, স্বাভাবিক। তো তখন তুমি এটা দিয়ে বের করবা। এটা হচ্ছে 8.854 10⁻12, এইটা আসে। ওকে। এবং এর এর একক কি হবে, এই যে তোমার কে এর এককের উল্টা? আচ্ছা, আমরা যখন ওগুলা ম্যাথ করব তখন এখন দেখবো। আর এইখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এন হচ্ছে তোমার এন তম মানে যততম কক্ষপথে থাকবে, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ওকে। আর এই চ্যাপ্টারে যেগুলো সূত্র আছে সেগুলো কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য, এবং গুণগত রসায়নের যদি তোমার মনে থাকে তাহলে ওইটার জেনারেল সূত্রে জেড থাকে। জেড হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা, মানে যদি হাইড্রোজেন পরমাণু ব্যতীত অন্য কোনো পরমাণু হয় তখন কিন্তু তার পারমাণবিক সংখ্যা 2 3 অথবা যে কোনো কিছু হইতে পারে। বাট যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে শিখবো জেড এর মান সবসময় ওয়ান, তো এই সূত্রটাতে জেড ইগনোর করা হয়। বাট রসায়নে এখানে জেড কিন্তু থাকে এই সূত্রটাতে। তো আমরা যখন রসায়ন পড়বো তখন ওগুলো, বাট এইটা অবশ্যই মনে রাখবা যে রসায়নের সাথে দেখবা যে এই সূত্রে ডিফারেন্স আছে। তো রসায়নের জন্য একটা মনে রাখতে হবে, ফিজিক্সের জন্য আর একটা মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, একটু দাঁড়াও।
আচ্ছা, এখন আমি যদি এখানে এই যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি লিখি, এটা তাহলে কি হবে? এই যে এখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে? এন সমান হবে 1, সো এটা হবে এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, এটা হবে না? হুম। ওকে, এখন তুমি এখানে সবগুলা মান এখানে বসাও, পুরো আঁকা বাঁকা। এখন আমি যদি সবগুলা মান এইখানে যদি ইউজ করি, ওকে, এখন এই যে এখন এখানে সবগুলা মান, আচ্ছা ধরো এটা এই ক্যালকুলেশন করেই দেখি কি আসে। এটা সবগুলো একসাথে দিলে হয়তো নাও আসতে পারে, এটা ক্যালকুলেশন এরর দেখাইতে পারে, শিওর না। হ্যাঁ, না এটা এটা আসছে 5.31 10⁻⁻11। যেহেতু সবগুলো আমরা লিখছি এসআই এককে, সো এটা আসবে মিটার। সো এখন আমি যদি এটাকে 0.531 লিখি, এই, এখন তাহলে পাওয়ারের এখানে কি চেঞ্জ হবে বলো তো? এখানে 12 হবে। না, হয় না। এখন আমি যে তোমার দশমিক বাম দিকে নিয়ে গেছি, তাহলে পাওয়ার বাড়বে নাকি কমবে? আহ, বাড়বে। হ্যাঁ, তো -11 থেকে যদি এক বৃদ্ধি পায় তাহলে -10 হবে, 12 হবে না কিন্তু। হ্যাঁ। হুম। ওকে, আচ্ছা ধরো এটা টাইম নেই, 20 মিনিট।